চলো আমরা শুরু করছি আজকের টপিক। সেটা হচ্ছে মোমেন্টাম দিয়ে শুরু করব। মোমেন্টাম দিয়ে শুরু করব আমরা আজকের টপিক। মোমেন্টাম কাকে বলে? মোমেন্টাম সেটা আগে জানবো। মোমেন্টাম কাকে বলে সেটা আগে জানবো। মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। আমরা সবাই সেটা বলবো, মাস ইনটু ভেলোসিটি। মোমেন্টাম ইজ মাস ইনটু ভেলোসিটি, কিন্তু মাস ইনটু ভেলোসিটি, ঠিক আছে? মোমেন্টাম ইকুয়ালস টু মাস ইনটু ভেলোসিটি। এখন এই ভেলোসিটিটা দেখ, মাস ক্লাসিক্যাল মেকানিক্সে বা ক্লাসিক্যাল ফিজিক্সে মাসকে কি ধরা হয়? মাসকে ধরা হয় কনস্ট্যান্ট। মাসকে কি ধরা হয়? কনস্ট্যান্ট। মাসকে ধরা হয় কনস্ট্যান্ট। আর ভেলোসিটি মানে কি হচ্ছে? ভেলোসিটি মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, মানে তাৎক্ষণিক মান। ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্ট ভেলোসিটি, ইনস্ট্যান্ট ভ্যালু, ইনস্ট্যান্ট ভ্যালু। মাস মানে হচ্ছে, এখানে ভেলোসিটি মানে হচ্ছে ইনস্ট্যান্ট ভ্যালু। মানে ধর দুজন বাইকে চললি, ঠিক আছে? বাইকের ধর, বাইক এবং তোদের দুজনের মাস ধর আমি ধরে নিলাম এম, ঠিক আছে? হঠাৎ তোকে তোর বন্ধু বললো, হ্যাঁ রে আমাদের গাড়ির স্পিড কত রে, বাইকের স্পিড কত রে? তখন আমরা বললাম যে ভ্যালু হচ্ছে, ভেলোসিটি হচ্ছে ধরে নে 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা মিটার পার সেকেন্ডে যদি করি তাহলে কি করব না, 60 ইন্টু 10/36 করে দেবো। 60 ইন্টু 10/36 করব। এই যে রেশিওটা আসবে এটা আমাকে দেবে মিটার পার সেকেন্ডে ভ্যালু। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে ভ্যালু। তাহলে এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 6, ঠিক আছে? তাহলে হয়ে গেল 100/6, মানে ওই 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে দেখ এই ভ্যালুটা যেটা পেলাম, দিস ইজ ইনস্ট্যান্ট ভ্যালু। তখনই তোকে বন্ধু জিজ্ঞেস করেছে এখন কত স্পিডে চললাম, তুই বললি 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেটাকে আমি চেঞ্জ করে নিলাম মিটার পার সেকেন্ডে, মানে 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে আমার মোমেন্টাম, যেটা পি দিয়ে ডিনোটেড হয়, মোমেন্টামের ভ্যালু কি হয়ে যাবে? এমটা ধরে নে, এমটা ধর 200 কেজি, সব ওয়েট টোটাল মাস হচ্ছে 200 কেজি। তাহলে এম এর জায়গায় কত লিখবো? 200 কিলো মাল্টিপ্লাই বাই 16.67, এত কেজি মিটার পার সেকেন্ড, এত কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এবার যেটা আনসার হবে সেটাই আমাদের আনসার। কত হচ্ছে? 34, 14 1 34, হাতে থাকলো 1, 12 1 13, 2 আর 1 3 ইন্টু 100। তার মানে হয়ে গেল 3334 কেজি মিটার পার সেকেন্ড, এত কেজি মিটার পার সেকেন্ড। এইটা হয়ে গেল আমার মোমেন্টাম, ঠিক আছে? এইভাবে মোমেন্টাম ক্যালকুলেট হয়। আমার কথা বলার অর্থ হচ্ছে যে এই যে মোমেন্টামটা আমরা লিনিয়ারলি বের করছি, এই লিনিয়ারলি মোমেন্টামটা আমরা বের করব ভেলোসিটির ইনস্ট্যান্ট ভ্যালু থেকে, ঠিক আছে? এটা ইনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, মাসকে এখানে কেন কনস্ট্যান্ট ধরা হয়? কারণ কি এখানে মাস অনেকটা বড় পরিমাণের, এখানে মাস অনেকটা হেভি হয়। হেভি মানে বডিগুলো সবই বড় আকারের, ছোট আকার ক্ষুদ্র আকারে হয় না। যে মুহূর্তে আমি অ্যাটমিক বা সাব অ্যাটমিক পার্টিকেলের কথা বলতে লাগবো, সেক্ষেত্রে মাসটা কিন্তু আমার কনস্ট্যান্ট আর ধরা যাবে না, তখন মাসটা চেঞ্জ হচ্ছে, তখন মাস চেঞ্জ হয়, ঠিক আছে? তখন मास चेंज है। अब हिंदी वालों आप लोग सुन लो, क्या है मोमेंटम? क्या होता है मोमेंटम? होता है मास इनटू वेलोसिटी। अब
क्लासिकल मैकेनिक्स में या फिर क्लासिकल फिजिक्स में मास जो है ना उसको कांस्टेंट माना जाता है। क्यों कांस्टेंट माना जाता है? क्योंकि मास जो है ना, यहाँ पे जो बॉडी होते हैं ना, क्लासिकल फिजिक्स जिस मतलब जो भी बॉडीज को लेके रिलेटेड है ये क्लासिकल मैकेनिक्स, तो वहां पे जो भी बॉडी होता है ना वो थोड़ा बड़ा होता है, साइज में बड़ा होता है, इसीलिए मास को वहां पे कांस्टेंट माना जाता है। लेकिन अगर आप एटॉमिक या फिर सब एटॉमिक स्टेट में आओगे ना, छोटे से छोटे पार्टिकल के लिए बताओगे ना आप, तो वहां पे मास को हम कांस्टेंट नहीं ले पाएंगे। वहां पे मास जो है ना चेंज होता रहता है, ठीक है ना बेटा, वहां पे मास चेंज होता रहता है। अब देखो, ये मोमेंटम जो है हमने बताया कि मास इंटू वेलोसिटी, लेकिन ये वेलोसिटी किस टाइप का वेलोसिटी है? ये है इंस्टेंट वैल्यू। इंस्टेंट मतलब अभी के अभी इसका वैल्यू क्या है। जैसे कि मान लो आप और आपके दोस्त एक बाइक में बैठ के कहीं जा रहे हो, अचानक आप पीछे से अब दोस्त को आवाज लगा है कि भैया देख तो, या फिर दोस्त देखो तो अभी वेलोसिटी क्या है, हम लोग कितने स्पीड से बाइक को भगा रहे हैं। तो आपके दोस्त बताया कि हम लोग अभी 60 किलोमीटर पर आवर में जो है आगे की तरफ बढ़ रहे हैं। तो 60 किलोमीटर पर आवर, इसको आपको मीटर पर सेकंड में कन्वर्ट करना पड़ेगा। कन्वर्ट करने के लिए आसान सा तरीका है, आप जस्ट जो भी नंबर आपको दिया गया है, जैसे कि यहाँ पे 60 किलोमीटर पर आवर दिया गया है, तो 60 के साथ आप 10/36 को मल्टीप्लाई कर दो। 60 के साथ 10/36 को मल्टीप्लाई करने से ही आपको किलोमीटर पर आवर से मीटर पर सेकंड मिल जाएगा। तो जैसे कि हम देख पा रहे हैं कि मीटर पर सेकंड में 60 किलोमीटर पर आवर की वैल्यू कितना होता है, 16.67 मीटर पर सेकंड। तो मान लेते हैं कि जो मास होता है ना बाइक की और आप दोनों के मिला के, दोनों को मतलब तीनों मास जोड़ के टोटल मास बन गया, मान के चलो 200 केजी। तो 200 किलोग्राम हो गया मास की वैल्यू, और वेलोसिटी की वैल्यू हो गया 16.67। वेलोसिटी हो गया 16.67, तो 16.67 हो गया इसका वेलोसिटी। फिर आप दोनों को गुणा कर दो, मतलब मल्टीप्लाई कर दो, तो कितना आया देखो, कैलकुलेट करने पे 3334 के आसपास कुछ आया है। और इसका यूनिट क्या होगा बेटा? किलोग्राम मीटर पर सेकेंड। किलोग्राम मीटर पर सेकेंड। ওকে, এবার দেখ আমরা যেটা এবার দেখবো যে তোদের বেসিক ডিফারেন্স বা বেসিক ধারণা সম্পর্কে একটু অসুবিধা আছে বলে আমার এগোনো প্রবলেম হচ্ছে। তো আমি সেটা তোদেরকে একটু ক্লিয়ার আউট করে দিতে চাইছি। ঠিক আছে, খুব মন দিয়ে দেখবি আমি কি বলতে চাইছি। ঠিক আছে, খুব মন দিয়ে দেখবি কিন্তু, হ্যাঁ, খুব মন দিয়ে দেখবি আমি কি বলতে চাইছি। দেখ, যে কোনো একটা বডি প্রথমে হচ্ছে মাস। মাস কাকে বলে? মাস কাকে বলে সেটা আগে আমরা জানবো। মাস কাকে বলে সেটা আগে জানবো। মাস কাকে বলে না, ম্যাটার উইদিন অ্যান অবজেক্ট। ঠিক আছে, মাস হচ্ছে সেইটা, কোনো বস্তুর মধ্যে যে জিনিসটা থাকে। मैटर विद इन एन ऑब्जेक्ट, कोई भी वस्तु के अंदर जो चीज होता है, जो स्टफ होता है ना, वो होता है उसका मास। ठीक है ना, वो होता है उसका मास। एंड वेट, व्हाट इज वेट? वेट क्या हो गया? वेट, वेट इज मास मल्टीप्लाई बाय जी। আমরা এইভাবে বলতে পারি, ফোর্স with which a body is attracted, force with which a body is attracted towards the center of the earth, towards the center of the earth. Clear? Clear? So what is mass and what is weight? বাংলায় মাসকে বলা হয় ভর, ভর, আর ওয়েটকে বলা হয় ভার। ভর আর ভার, ঠিক আছে, ভর আর ভার। কারো কোয়েশ্চেন থাকলে হাত অ্যারাইজ করো, রেজ ইওর হ্যান্ড। এতটুকুতে কারো প্রবলেম থাকলে বলো, আমি কথা বলবো। ওকে, ওকে, তাহলে
কি বললাম, তাহলে কি বললাম আমি সেটা আবার দেখে নিই একবার। দেখো, আমি তোমাদেরকে এই কনসেপ্টটা দেওয়ার আগে যেটা বোঝাতে চাইছি সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে যে মাস মাস কি জিনিস, সেই জিনিসটা আমরা আগে একটু দেখে নিই, তোদের পুরো ধারণাটা আগে ক্লিয়ার করে দিই। দেখ, প্রথম হচ্ছে একটা বডির মধ্যে যে ম্যাটার থাকে দ্যাট ইজ কল্ড মাস। মাস 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 অর্থ কি? মাস অর্থ হচ্ছে ভর। মাসের অর্থ হচ্ছে ভর, ঠিক আছে? মাসের মানে হচ্ছে ভর। ভর মানে কি? একটা বডির মধ্যে ম্যাটার contained in a body, matter contained in a body, contained in a body। कोई भी वस्तु के अंदर जो भी चीज होते हैं ना, उसको, उसके अंदर में जो चीज भरा हुआ होता है उसको हम कहेंगे उसका मैटर, उसको हम कहेंगे उसके मैटर, ठीक है ना? अब वेट, व्हाट इज वेट? व्हाट इज वेट? বাংলায় বলে ভার। মাস হচ্ছে ভর, ওয়েট হচ্ছে ভার। হোয়াট ইজ ওয়েট? ওয়েট ইজ the force with which a body is attracted towards the center of a planet, where the body is kept। বাংলায় বলি, যে কোনো বস্তুকে কোনো গ্রহের মধ্যে যদি রাখা হয়, মানে যে কোনো গ্রহে যদি একটি বস্তু থাকে, তাহলে সেই গ্রহতে সেই বস্তুকে, যে সেই গ্রহ সেই বস্তুকে যে বল দিয়ে নিজের কেন্দ্রের অভিমুখে টানবে, সেটাই হচ্ছে তার ভার, সেটাই হচ্ছে ওই বস্তুর ভার, সেটাই হচ্ছে ওই বস্তুর ভার, ঠিক আছে? ধর ধর কারুর ওজন হচ্ছে, কারুর ভর হচ্ছে 10 কেজি, ঠিক আছে? পৃথিবীতে জি এর মান হয়, পৃথিবীতে জি এর মান হয় 9.8 থেকে 10, আমি 10 ধরে নিলাম, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন নিউটনের সূত্র অনুযায়ী ফোর্স সমান কি হয় রে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে মাস কত? 20 কেজি, আর অ্যাক্সেলারেশন কত আছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ত্বরণ, ভর আর ত্বরণ। তাহলে কত হয়ে গেল? 200 নিউটন। এই যে 200 নিউটন, এটা কি দিল? এটাই দিল ওয়েট বা ভার, এটাই হলো ওয়েট বা ভার। এতটুকু ক্লিয়ার হয়েছে? চ্যাট সেকশনে লেখো ক্লিয়ার হয়েছে কি হয়নি, আর বাকিরা যাদেরকে আমি অন করে রেখেছি তারা আমাকে সেটাকে ফিডব্যাক দাও চট করে। এইটুকু সেকশন ক্লিয়ার হলো কিনা দেখো। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমাদের প্রথম যে টপিকটা ছিল সেটা ছিল, প্রথম টপিকটা ছিল আমাদের মোমেন্টাম। প্রথম টপিকটা ছিল মোমেন্টাম। তাহলে মোমেন্টাম কি? মোমেন্টাম মানে হচ্ছে, দেখ, মোমেন্টাম মানে হচ্ছে ভর বেগ, ভর বেগ মানে মানে মাস ইন্টু ভেলোসিটি, ঠিক আছে? আমি অক্ষরে ভাগ করছি, দেখ, মাস মানে কি দেখালাম? ভর। আর এইটা মানে কি হলো? বেগ। তাহলে ভর বেগ, ভর বেগ দুটোকে ভেঙে দে, দেখ ফর্মুলা পেয়ে যাবি। মোমেন্টাম অর্থ হচ্ছে ভরবেগ, এটাকে ভেঙে দে দুটো ভাগে, ভর আর বেগকে আলাদা করে দে, দেখ মধ্যেখানে গুণ চিহ্ন দিয়ে দে, দেখ ফর্মুলা পেয়ে গেলি। এই মোমেন্টামটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে চিহ্নিত করি, তাহলে আমরা বলতে পারি পি সমান mv। हिंदी के लिए आप लोग समझ लो इस बात को। मोमेंटम, मोमेंटम का मतलब क्या होता है? ठीक है ना? मोमेंटम होता क्या है? मोमेंटम होता है कि बॉडी की एक प्रॉपर्टी जो कि हमको मिलता है प्रोडक्ट ऑफ मास एंड द वेलोसिटी विथ विच द बॉडी इज ट्रेवलिंग। मतलब जो वेलोसिटी के साथ कोई भी बॉडी ट्रेवल कर रहा हो और उसका जो मास है, इन दोनों को अगर आप मल्टीप्लाई कर दोगे, गुना कर दोगे, तो जो रिजल्ट आपको मिलेगा ना, वही होता है मोमेंटम।
वही होता है, वही कहलाता है मोमेंटम। मास एंड वेलोसिटी को आपको मल्टीप्लाई करना होता है। और ये जो मोमेंटम है इसको हम कहेंगे लीनियर मोमेंटम, क्योंकि स्ट्रेट लाइन मोशन में हो रहा है ना, तो इसको हम P से डिनोट करते हैं और P इक्वल्स टू एम भी लिखते हैं हम लोग। P इक्वल्स टू एम इंटू वी। यहां तक समझ में आया हो तो हमको बताओ, नहीं आया है तो भी बताओ। Your topic is conservation of linear momentum. Now, what is the law? If net external force acting on a system of bodies is zero, then the momentum of the system remains constant. This is conservation of linear momentum. This is conservation of linear momentum. মানে কিরকম বলছে এটা বাংলায় যদি বলি, যে ধর ধর একটা বডি এইভাবে চাচ্ছিল, এই একটা বডি ধর এইভাবে যাচ্ছিল, বডিটার মাস হচ্ছে m আর বডি যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, ঠিক আছে? তাহলে এ ভি ভেলোসিটি নিয়েই সামনের দিকে চলতে থাকবে টোটাল। যদি না এর ওপরে যে ফোর্স আমরা দিচ্ছি সেই টোটাল ফোর্সের ভ্যালুটা জিরো হবে। টোটাল ফোর্সের ভ্যালুটা যদি জিরো হয়, মানে এই বডির ওপর বাইরের থেকে যদি কোনো বল প্রযুক্ত না করা হয়, নিউটনের প্রথম সূত্র কি বলে? বাইরের থেকে কোনো বল প্রযুক্ত করা না হলে স্থির বস্তু সর্বদা স্থির, গতিশীল বস্তু সর্বদা সরল রেখাতে সমগতিতে গতিশীল থাকবে, বলা হয় তো। তাহলে সেই সূত্র মেনে বলা হচ্ছে, যদি কোনো বস্তুকে ভি বেগে, এম ভরের কোনো বস্তু ভি বেগে যদি চলতে থাকে এবং তার উপর যদি বাইরের থেকে কোনো বল ক্রিয়া না করায়, তাহলে সে ওই একইভাবেই চলতে থাকবে। মানে কি? তার ভরবেগের মান ধ্রুবক থাকবে। अगर कोई भी वस्तु आप ले लेते हो जिसकी मास होता है m और वो बढ़ रहा होता है v वेलोसिटी के साथ, और अगर बाहर से कोई फोर्स आप नहीं लगा रहे हो, तो इसका मतलब क्या हो गया? बॉडी जो है वो उसी अवस्था में चलता ही रहेगा आगे की तरफ, ठीक है ना? और इसलिए इसका जो मोमेंटम होता है, मतलब मोमेंटम क्या होता है? मास इनटू वेलोसिटी। अब देखो बाहर से आप फोर्स तो लगा नहीं रहे हो, मतलब फोर्स की वैल्यू है 0, तो वेलोसिटी तो चेंज हो नहीं रहा है और मास तो वैसे ही कांस्टेंट है, तो आपका P क्या होगा बेटा? कांस्टेंट होगा कि नहीं? देखो P इक्वल टू क्या होता है? P इक्वल टू होता है mv। अगर m आपकी कांस्टेंट है, क्योंकि ये क्लासिकल फिजिक्स है, तो हम लोग m को, मास को क्या मानते हैं? कांस्टेंट मानते हैं। तो अगर m कांस्टेंट है तो P किसके साथ वेरी करेगा बेटा? वेलोसिटी के साथ वेरी करेगा। और अगर बाहर से आप कोई फोर्स नहीं लगा रहे हो, बाहर से फोर्स अगर नहीं लगा रहे हो, तो ये जो वेलोसिटी है वो चेंज नहीं करेगा। वेलोसिटी चेंज नहीं करेगा, वेलोसिटी जो वैल्यू था वही रहेगा थ्रू आउट द मोशन। इसका मतलब क्या हो गया बेटा? वेलोसिटी अगर कांस्टेंट हो गया, इसका मतलब फोर्स अगर जीरो हो गया तो वेलोसिटी हो गया आपका कांस्टेंट, मतलब चेंज नहीं हो रहा है। तो इसका मतलब P क्या हो जाएगा? मतलब मोमेंटम क्या हो जाएगा बेटा? कांस्टेंट हो जाएगा। বাংলায় বলছি ভালো করে বোঝ। ভরবেগের মান হচ্ছে m ইন্টু ভি, ঠিক আছে? এবার m মানে ভর, ভরটা কি হয়? ভর ধ্রুবক হয়। তাহলে ভর যদি ধ্রুবক হয় তাহলে P কার ওপর নির্ভর করছে? P ভেলোসিটি বা বেগের ওপর নির্ভর করছে, ঠিক আছে? এখন বাইরের থেকে যদি কোনো বল প্রযুক্ত না করা হয়, তাহলে বেগের মান কি হয়? ধ্রুবক হয়। বেগ অপরিবর্তিত থাকে, মানে ধ্রুবক থাকে। এখন বেগ যদি ধ্রুবক হয় তাহলে এই সমীকরণ থেকে বলতে পারি কি? P ও ধ্রুবক। এইটাই হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, ঠিক আছে? বা সংরক্ষণ সূত্র। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে চ্যাট সেকশনে লেখো, যদি না থাকে তাহলে আমাকে জানাও। আচ্ছা, এবার দেখো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা। দেখ, ধরে নিচ্ছি একটা বডি আছে, একটা বডি আছে, তার মাস হচ্ছে m। সে যাচ্ছিল একটা ভেলোসিটি নিয়ে, যেটা আমি নাম দিয়েছি ভিআই, ঠিক আছে? আচ্ছা, এখানে আগে এটা বলে নিই আমরা কি হচ্ছে। দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম স্টেটস দ্যাট ইফ টু অবজেক্টস কোলাইড, then the total momentum before and after collision of the same will be the same if there is no external force acting on the colliding objects। মানে ধর এইখান দিয়ে একটা বলকে আমি গড়িয়ে দিলাম, বলটার ভর হচ্ছে ধর, ঠিক আছে, এটা ভর হচ্ছে m1, বেগ হচ্ছে u1, m1 u1। আর ধর
এই দিক থেকে আরেকটা বলকে আমি গড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যার বস্তুর ভর হচ্ছে m2, বেগ হচ্ছে u2। কিছু দূর পরে গিয়ে এরা দুজন একে অপরের সাথে ধাক্কা খেলো, মানে m1 আর m2 ধাক্কা খেলো, এখানে কলিশনটা হলো, এখানে কলিশনটা হলো। তারপরে আবার দুজন সেপারেট হয়ে গেল, আলাদা হয়ে গেল। এটা m1, এটা m2। m1 তখন চলতে লাগলো, ধরে নিলাম m1 চলতে লাগলো তখন ধর v1 বেগ নিয়ে, আর m2টা চলতে লাগলো v2 বেগ নিয়ে। আবার একবার বোঝাচ্ছি দেখ, এটা হচ্ছে বিফোর কলিশন ঘটনা, বিফোর কলিশন, ধাক্কা লাগার পূর্বে। এটা হচ্ছে কলিশন, এই কন্ডিশনটা হচ্ছে আফটার কলিশন, মানে ধাক্কা লাগার পরবর্তী স্তর। আমি একবার বুঝিয়ে দিচ্ছি দেখ। ধর একজন বাইক নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, একজন ধর বাইক নিয়ে এইভাবে যাচ্ছে, তার বেগ ছিল ধর u1, বস্তু বাইক এবং বাইক আরোহী দুজনের মোট ভর ছিল m1। তাহলে m1 বস্তু u1 বেগ নিয়ে এদিকে যাচ্ছিল। পেছন থেকে ধর আর একটা ইয়াং ছেলে, এই ছুরি ছোকরা ছেলেগুলো যেগুলো নতুন গাড়ি কেনে, তারা খুব স্পিডে গাড়িটা চালায়, খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, u2 বেগ নিয়ে, এবং ওই গাড়ি এবং ওই ছেলের ভর সমান হচ্ছে m2, ঠিক আছে। অবশ্যই বুঝতে পারছিস u2 এর মান u1 এর থেকে অনেক বেশি। তাল সামলাতে পারলো না, তাহলে এ কি করবে, একে গিয়ে ঠুকবে তো, এর সাথে ধাক্কা হবে তো। এই দেখ ধাক্কা হলো, এই পেছনে বলটা একে ধাক্কা মারলো, পেছনের এই গাড়িটা একে ধাক্কা মারলো, এও চলছিল, মানে তুইও সামনের দিকে যাচ্ছিলি, এও তো পেছন দিক থেকে তোর দিকে আসছিল, একই দিকে যাচ্ছিলি তোরা, ঠিক আছে। তাহলে কি হলো, ধাক্কা মারলো তোকে পিছন থেকে এসে, ধাক্কা মারলে কি হবে, তুই সামনের দিকে খানিকটা এগিয়ে যাবি, ওর খানিকটা স্পিড কম হবে, তুই খানিকটা স্পিড বেশি হয়ে যাবে, হবে তো। এবার ধর ধাক্কা মারার পরে তোর স্পিড যেটা ছিল u2 সেটা পরিবর্তন হয়ে গেল, ধরে নিলাম সেটা v2 হলো, আর এই ছেলেটির বেগ যার u1 ছিল প্রথমে, ধাক্কা মারার পর তার বেগ হয়ে গেল v1। তাহলে বল প্রাথমিক যে ভরবেগ কত হবে বল, মোট প্রাথমিক ভরবেগ, এর ভরবেগ কত হবে, এর ভরবেগ ধরে নিলাম p1, এর ভরবেগ ধরে নিলাম p2। ধাক্কা লাগার পর এর ভরবেগ দাঁড়ালো p1 ড্যাশ, এর ভরবেগ দাঁড়ালো p2 ড্যাশ, ধরে নিলাম আমি। তাহলে p1 সমান কত হবে বল, আগে p1 বার করি, p1 সমান কত হবে বল, ভর গণিত ওর বেগ, p1 এর মান পেলাম। p2 এর মান কত পাবো, p2 মানে কার, এইটার ভরবেগ কত হবে না, এর ভর কত ছিল বল m2, আর বেগ কত ছিল u2। তাহলে মোট ভরবেগ কত হচ্ছে, প্রাথমিক ভরবেগ যেটাকে pi দিয়ে চিহ্নিত করছি, প্রাথমিক ভরবেগ সমান হবে p1 প্লাস p2 জামান। তাহলে কত হয়ে গেল, m1 u1 প্লাস m2 u2। এতটুকু ক্লিয়ার হয়েছে। এইবার ধাক্কা লাগার পর এই প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন হয়েছে, যেহেতু বেগের পরিবর্তন হয়েছে, তাহলে ওইটা কত হয়ে গেল, p1 ড্যাশ সমান m1 v1, আর p2 ড্যাশের মান কত হয়ে গেল, ভর তো পরিবর্তন হয়নি, শুধু বেগের পরিবর্তন হয়েছে, তাহলে এটা হয়ে গেল v2। তাহলে ওর ফাইনাল মোমেন্টাম কত হবে, m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে। এইবার নিত্যতা সূত্র অনুযায়ী p ইনিশিয়াল যা p ফাইনাল তাই হবে, p ইনিশিয়াল যা হবে p ফাইনাল তাই হবে, ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম pi and this is final momentum। हिंदी के लिए देख लो, मान के चलो आप रोड में से जा रहे हो, ठीक है ना, रोड में से आप आगे की तरफ एक बाइक में या फिर साइकिल में जा रहे हो, आपका टोटल मास है m1 और आप u1 वेलोसिटी के साथ आगे बढ़ रहे थे, ठीक है ना। अचानक पीछे से कोई और तेज सवारी आके आपको ठोक देता है, ठीक है ना, कोई और तेज सवारी आके आपको ठोक देता है, और जो सवारी आपको ठोक रहा है ना उसका मास मान के चलो आप m2 और उसकी जो वेलोसिटी है वो है u2। आपको पता ही यही लग रहा होगा कि देखो बेटा u2 इज ग्रेटर देन u1, क्योंकि अगर ऐसा नहीं होता तो ये कभी भी आपको ठोक नहीं पाता। u2 अगर u1 से ज्यादा नहीं होगा तो ये जो पीछे से जो आ रहा है ना वो आपको कभी आके
नहीं ठोक पाएगा, ठीक है ना, क्योंकि आप आगे ही रहोगे हमेशा। अगर U1 ज्यादा होता ना U2 से, तो पीछे का जो भी है, इंसान है, गाड़ी है, कार है, कोई भी चीज जो आपको ठोक रहा है ना पीछे से आके, वो आपको कभी ठोक नहीं पाता। तो ठीक है ना, ये कंडीशन हो गया आपका बिफोर कलिशन, मतलब ठोकने से पहले की दशा। अब दोनों में कलिशन हो गया, दोनों में कलिशन हो गया। कलिशन के बाद क्या होता है बेटा, आपको अगर पीछे से आकर कोई तेज ठोक देगा तो आप क्या करोगे, सामने थोड़ा आगे बढ़ जाओगे ना, आपकी जो स्पीड में आप जा रहे हो उससे ज्यादा हो जाएगा ना स्पीड, और आप गिर जाओगे आगे जाके। तो आपकी वेलोसिटी हो गया, मान के चलो V1, और जो पीछे से आके आपको ठोका है ना उसका वेलोसिटी मान के चलो हो गया उसका V2, उसका हो गया V2। ये हो गया M2, ये हो गया M1। समझ गए, ये जो कंडीशन आया है आपका, ये हो गया आफ्टर कलिशन। तो जैसे कि आप देख पा रहे हो कि हम लोग मान रहे थे कि ये जो बॉडी है इसका मोमेंटम है P1, ठीक है ना, और इसका मोमेंटम है P2, या फिर इसका P1 इसका P2 का चाहे जो भी ले लो आप। तो वैसे P1 और P2 को हम लोग निकाल लेंगे। कैसे निकालेंगे बेटा, P1 या फिर P2 का वैल्यू क्या होता है, मास इंटू वेलोसिटी। दोनों का अलग से मास इंटू वेलोसिटी निकालेंगे और फिर क्या करेंगे, दोनों को जोड़ देंगे। जोड़ने के बाद हमको क्या मिलेगा ना, टोटल मोमेंटम बिफोर कलिशन, दैट इज द इनिशियल मोमेंटम। और कलिशन की बाद वाला भी हम लोग निकालेंगे और उसको अगर जोड़ेंगे तो हमको मिल जाएगा फाइनल मोमेंटम, मतलब कलिशन की बाद वाला मोमेंटम। अब कंजर्वेशन ऑफ लीनियर मोमेंटम के तहत यह बताया गया है कि दोनों की वैल्यू जो है वो सेम रहेगा, मतलब फाइनल मोमेंटम इज इक्वल टू इनिशियल मोमेंटम, और इनिशियल मोमेंटम इज इक्वल टू फाइनल मोमेंटम। বেশ, এবার আমরা দেখব ইম্পালসিভ ফোর্স এন্ড ইম্পালস অফ ফোর্স। ইম্পালসিভ ফোর্স আর ইম্পালস অফ এ ফোর্স, এই দুটো আমি দেখব, ঠিক আছে।